শুভ সকাল। ব্যবসায় শিক্ষা শাখার কলেজ ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়েন্স স্যার। যথারীতি আজকে ম্যানেজমেন্টের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে অধ্যায় 7 শুরু করেছি, রাষ্ট্রীয় ব্যবসা। তো রাষ্ট্রীয় ব্যবসায় আমরা গত ক্লাসে রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে, রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমি আলোচনা করব রাষ্ট্রীয় ব্যবসার সুবিধা, রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রসমূহ, রাষ্ট্রীয় ব্যবসায়ের কিছু সমস্যা বা অসুবিধা এবং সেই অসুবিধাগুলা সমাধানের উপায়। এই 4টা বিষয় নিয়ে আলোচনা হবে এবং আলোচনা শেষে যথারীতি কিছু বাড়ির কাজ দিয়ে দেওয়া হবে। গত ক্লাসের লেকচারটা যদি একটু রিক্যাপ করি, তো আমরা বলেছিলাম যে রাষ্ট্রীয় ব্যবসা অর্থাৎ এই ব্যবসাটার মেইন উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। জনকল্যাণের উদ্দেশ্যে এই ব্যবসাটি পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় অধীনে, রাষ্ট্রীয় পরিচালনায় গভর্নমেন্টের লোকজন এটা পরিচালনা করে, এটার ব্যবস্থাপনায় তারা থাকে এবং দেশের উন্নয়ন, জনগণের উন্নয়নের জন্য এই ব্যবসাটা হয়ে থাকে। সাধারণত এটা বৃহদায়তন একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়। তো আজকে যদি আমি প্রথমেই সুবিধা নিয়ে কথা বলি, তো প্রথমে আমাদের সুবিধায় আছে আয়ের সুষম বন্টন। তো ব্যক্তি মালিকানা যে প্রতিষ্ঠানগুলো থাকে সেগুলা মুনাফা অর্জন হয় এবং সেই মুনাফাগুলো ব্যবসায়ীরা নিজেদের কাছে রাখে অথবা ব্যবসায় আবার তারা রিইনভেস্ট করে। আর রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে এটা সকলের জাতীয় আয়ের সাথে এটা সুষমভাবে বন্টিত হয়। আমাদের জাতীয় যে আয়, জাতীয় অর্থনীতিতে সেটা একদম ডিরেক্টলি আসে এবং সমানভাবে বন্টিত হয় জনগণের উদ্দেশ্যে। এখানে কোনো বৈষম্যের সৃষ্টি হয় না, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কেউ বেশি টাকা ইনকাম করে, কেউ কম টাকা ইনকাম করে, যেটা আমরা কোম্পানির ক্ষেত্রে হইতে পারে, এক মালিকানায় হইতে পারে, অংশীদারিত্ব হইতে পারে। বাট রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে সেরকম কিছু নাই। যেটাই টাকাটা আসুক, অতিরিক্ত টাকা থাকলে সেটা জনগণের কল্যাণেই ব্যয় হয়। দেন জনকল্যাণ, তো আমরা গত ক্লাসেও উদ্দেশ্য থেকে বলেছিলাম যে রাষ্ট্রীয় ব্যবসাটা মূলত জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়, যেমন ওয়াসা, যেমন ডাক, বাংলা রেলওয়ে, পরিবহনের, বিআরটিসি, এগুলা সবই জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত এবং এটা একটা সুবিধা। যত বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকবে তত বেশি জনকল্যাণমূলক কাজ হবে। বিভিন্ন সেক্টর ওয়াইজ যত এই ধরনের ব্যবসা গড়ে উঠবে বা এই ধরনের প্রতিষ্ঠান থাকবে, জনগণের কল্যাণ তত বেশি। একচেটিয়া ব্যবসা রোধ। একচেটিয়া ব্যবসা বলতে আমরা বুঝি যেখানে জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হবে, যেখানে অতিরিক্ত মূল্য ব্যবসায়ীরা আদায় করতে পারে, যাতে জনগণের একটা ভোগান্তির সৃষ্টি হয়। তো এই ধরনের অবস্থা যাতে না হয়, এর জন্য একচেটিয়া ব্যবসা রোধের ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো রাষ্ট্রীয় ব্যবসা আছে বলে কিন্তু আমরা এই যে ন্যায্য মূল্যে অনেক সময় চাল পাই, ন্যায্য মূল্যে আমরা সবজি কিনতে পারি, অনেক জায়গায় জায়গায় ট্রাকে করে চাল ডাল দেয়, তেল দেয়। তো এই একচেটিয়া ব্যবসাটা দূর হয়। পণ্য মূল্য স্থিতিশীলতা বা মূল্য স্তর স্থিতিশীলতা, পণ্যের দাম স্থিতিশীলতার উপর দেশের অর্থনীতি নির্ভর করে। কোনো জিনিস খুব বেশি দামেও হইতে পারবে না, নিয়ম অনুযায়ী যেটুকু হওয়া উচিত ঠিক ততটুকুন হইতে হবে। চাহিদা এবং সরবরাহের সাথে একটা সমতা রাখতে হবে, তার উপরে মূল্যমান স্থির হবে এবং সেই মূল্যমান স্থিরটা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আসতে হবে। যেমন টিসিবি একদম ন্যায্য মূল্যের পণ্য দেয়, অর্থাৎ যেই দামে, যেটা চাহিদা প্রোডাক্টের যতটুকুন, প্রোডাক্টের সরবরাহ যতটুকুন, এটার উপরে ভিত্তি করে টিসিবি প্রোডাক্টের দাম হয়। তারপর আসলো নিরবিচ্ছিন্ন সরবরাহ। অনেক সময় কি হয়, এই যে বাজারের কৃত্রিম সংকট তৈরি করে অনেক ব্যবসায়ীরা, যে আলুর দাম বেড়ে যাবে চিন্তা করে আলু আটকায় রাখে, মার্কেটে ছাড়ে না। তো এই ধরনের পণ্য গুদামজাত করে তারা রেখে দেয়, এটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়। তার রাষ্ট্রীয় ব্যবসা যেহেতু জনগণের উদ্দেশ্যে বা জনকল্যাণের উদ্দেশ্যে, তো সেই ধরনের সুযোগ থাকে না। তখন কি করে, যখন কৃত্রিম সংকট হয়ে যায়
তখন গভর্নমেন্ট ডিসিশন নেয় আমদানি করবে প্রোডাক্ট বাইরে থেকে। যেমন এখন চাল আমদানির জন্য বলতেছে গভর্নমেন্ট, তো এই যে সংকট দেখা দিলে আমদানি করে। বাট ব্যবসায়ী বা মুনাফার আশায় তারা কি করে, স্টক করে ফেলে, যখন দাম বাড়া শুরু করে তখন ছাড়ে। তো সংকট একটা তৈরি হয়। তো রাষ্ট্রীয় ব্যবসা থাকলে সেটা হবে না। দুর্নীতি রোধ, তো বেশি মুনাফার আশা অনেক সময় ব্যবসায়ীরা এই যে কৃত্রিম সংকট হয়, ট্যাক্স ফাঁকি দেয়, এগুলি দেখা যায়। এটা রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে হয় না। তো একটা ভারসাম্য রক্ষা হয়। কর্মসংস্থান সৃষ্টি, আমি গত ক্লাসেও বলছিলাম যে আমাদের দেশের বেকার সমাজের বা আমরা পড়াশোনা শেষ করে চাকরির ফিল্ডে যারা আসি তাদের একটা বড় অংশের চাকরি কিন্তু গভর্নমেন্ট বিসিএস পরীক্ষার মাধ্যমে চাকরি হয়। তো একটা কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং সেই অনুযায়ী গভর্নমেন্ট প্রশিক্ষণও দেয়। গভর্নমেন্টের চাকরির বিধান আছে, গভর্নমেন্ট খুব সামান্য কারণে ছাঁটাই করে না। এই ধরনের ব্যাপারগুলা কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসা নিয়ন্ত্রণ, দেশের শিল্প বাণিজ্যের ক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ কার্যক্রম চালায়। রাষ্ট্রীয় ব্যবসা কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা বিভিন্ন নীতিমালা দেয়, যেমন কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে কন্ট্রোল করার জন্য নিয়ম নীতি তৈরি করে। তো বিজনেস নিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ একটা কারো আন্ডারে থাকতে হবে। যেমন আমরা প্রত্যেকটা স্কুল কলেজ ঢাকা বোর্ডের আন্ডারে, ঢাকার যত স্কুল কলেজ আছে, তো আমাদের নিয়ন্ত্রণ করতেছে ঢাকা বোর্ড। ঠিক আছে, তো এরকম নিয়ন্ত্রণ থাকতে হবে। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, বেসরকারি খাত অনেক সময় কিন্তু আমাদের সম্পদগুলোকে নষ্ট করে, যেমন এই যে আমাদের নদী নষ্ট হয়ে যেতেছে, গাছপালা কেটে ফেলাইতেছে, তো এইগুলা অপব্যবহার করে। কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা জনস্বার্থের জন্য পরিচালিত এবং প্রাকৃতিক যে জিনিসগুলো আছে তারা সেটাকে সুরক্ষা দিতে চেষ্টা করে এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারে। জাতীয় আয় বৃদ্ধি, তো যেহেতু এই ধরনের ব্যবসা কর ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে না, তো দেশের সরকারি কোষাগারে এই টাকাগুলো সব জমা হয়, অর্থাৎ দেশের আয় বাড়তে থাকে এবং আয় বাড়ে এবং জনগণের জীবনযাত্রার মানও উন্নতি হয়। গোপনীয়তা রক্ষা, বিভিন্ন বিশেষ ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা জাতীয় স্বার্থ হিসাবে বিবেচিত হয়, যেমন বোর্ডের প্রশ্ন ছাপানো, যেমন বিভিন্ন ব্যাংকিং রিলেটেড ইনফরমেশন, যেমন টাকা কোথায় ছাপানো হবে, এগুলা গোপনীয় ব্যবসা যেগুলো আছে এগুলোর জন্য আমরা সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হইতে হবে। তারপর সর্বশেষ গবেষণা উন্নয়ন, প্রতিটা দেশে রাষ্ট্রীয় ব্যবসা যেহেতু বড় আকারের হয় এবং তাদের আর্থিক সামর্থ্যটাও বেশি, তো বিভিন্ন ধরনের ব্যবসায়িক গবেষণা, বিভিন্ন উন্নয়নমূলক কাজ তারাই নিতে পারে। বিভিন্ন উন্নত প্রযুক্তির ব্যবহার গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলাই সহজে আনতে পারে যদি চায়, এবং যা পুরোপুরি দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে। তো এই হলো মোটামুটি রাষ্ট্রীয় ব্যবসার সুবিধা। তো এখন আমরা আলোচনা করব বেশ কিছু রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্র সমূহ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে হতে পারে। যেমন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, যেসব শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা বাণিজ্য জনকল্যাণের কাজে নিয়োজিত সেই সব ক্ষেত্রে জাতীয় পর্যায়ে আমাদের রাষ্ট্রীয় মালিকানা ব্যবসা থাকা বাঞ্ছনীয়। যেমন আমাদের পানি, আমাদের বিদ্যুৎ, আমাদের গ্যাস, তারপরে ডাক ও তার, এই ধরনের ক্ষেত্রে জনকল্যাণমূলক কাজ, এখানে আমাদের রাষ্ট্রীয় ব্যবসা থাকতে হবে। যেমন ওয়াসা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যেমন আমরা যদি বলি বিদ্যুৎ, আমাদের এই ডিপিডিসি সরকারি, তারপরে গ্যাস তিতাস গ্যাস সরকারি, এরকম আরো এখন প্রাইভেট অনেক অর্গানাইজেশন হচ্ছে, যেমন ডেস্কো একটা প্রাইভেট অর্গানাইজেশন যেখানে অনেকগুলো ঝামেলা থাকে। তো পাবলিক অর্গানাইজেশন বা সরকারি অর্গানাইজেশন এখানে গুরুত্বপূর্ণ, সরকারি প্রতিষ্ঠান থাকলে ভালো। এছাড়া দেশ রক্ষা শিল্প, বিভিন্ন ধরনের অস্ত্র, সাজসজ্জা, গোলা বারুদ ইত্যাদি যে ধরনের শিল্প বা এগুলা তৈরি করার কাজ আমাদের থাকা উচিত রাষ্ট্রীয় মালিকানার আন্ডারে, কারণ এগুলো যদি ব্যক্তি মালিকানায় চলে যায় তাহলে অপব্যবহার হতে পারে। অর্থ ব্যবস্থাপনার সাথে জড়িত দেশের অর্থনীতি বা অর্থ তৈরি, ব্যাংকিং ব্যবস্থার সাথে জড়িত প্রতিষ্ঠান, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, এগুলা ব্যাপারে অবশ্যই সরকারি হস্তক্ষেপ বা সরকারি প্রতিষ্ঠান একটা দরকার। যেমন আমাদের দেশে রয়েছে বাংলাদেশ ব্যাংক, ব্যাংকিং কার্যক্রমগুলো ওরা দেখে। যেমন রয়েছে আমাদের শেয়ার মার্কেট দেখার জন্য রয়েছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তো এগুলা সরকারি প্রতিষ্ঠান, এদের কাজ হচ্ছে অর্থনীতিটাকে স্থিতিশীল রাখা। আর যদি প্রাইভেটলি থাকে, ব্যক্তি মালিকানা এগুলো দেওয়া হয়, তাহলে দেশের অর্থনীতিটা অস্থির হয়ে যাবে। আবশ্যকীয় ও জীবন রক্ষাকারী প্রতিষ্ঠান,
বিভিন্ন ধরনের আবশ্যকীয় উৎপাদন বা বন্টন কার্যক্রমের জন্য যে সংস্থাগুলো দরকার বা আমাদের নিত্য প্রয়োজনীয় ইমার্জেন্সি কেসে দরকার, সেগুলা রাষ্ট্রীয় আন্ডারে থাকা ভালো। যেমন ওষুধ শিল্প, জীবন রক্ষাকারী, রাসায়নিক শিল্প, এই ধরনের শিল্পগুলা গভর্নমেন্ট প্রতিষ্ঠান থাকা দরকার। যোগাযোগ রক্ষাকারী ও যাতায়াত, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট অথবা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত বা যোগাযোগের রক্ষার জন্য আমাদের রাষ্ট্রীয় উদ্যোগে ব্যবসা পরিচালিত হওয়া উচিত। যেমন আমাদের রেল, যেমন আমাদের বিআরটিসি, যেমন বাংলাদেশ বিমান, আগে ছিল এটা পাবলিক, এখন রাষ্ট্রীয়, এখন এটা কিছুটা প্রাইভেটলি ওন্ডেড হয়। তো দরকার, যদি বিআরটিসি যদি না থাকে তাহলে কি হবে, আমরা বাস ভাড়া অনেক ছোট ছোট রুটে বিআরটিসিতে আমরা গেলে কিন্তু ভাড়াটা একটু কম হয়, বা অনেক ক্ষেত্রে স্টুডেন্ট পাস পাওয়া যায়, বিআরটিসিতে অন্যগুলোতে পাওয়া যায় না। তো বিআরটিসি যদি ভাড়া নিয়ন্ত্রণ না করে, এমনিতেই ভাড়া বেশি আরো বেড়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের ক্ষেত্রগুলায় অবশ্যই সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবশ্যক। তো এবার আমি আলোচনা করব রাষ্ট্রীয় ব্যবসায়ের কিছু উদ্দেশ্য সুবিধাগুলো নিয়ে। তো কথা বললাম, এখন আমি আলোচনা করতে চাই রাষ্ট্রীয় ব্যবসায়ের কিছু অসুবিধা নিয়ে। তো প্রথমে ব্যবস্থাপনার দক্ষতার অভাব। তো আমাদের দেশে এই অভাবগুলো বেশি দেখা দেয়। তো এই অসুবিধাটা আমরা আমাদের সাথে রিলেট করতে পারবো। রাষ্ট্রীয় ব্যবসায় দেখা যায় যে সরকারি বিভিন্ন জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা থাকে। অনেক ক্ষেত্রে শিক্ষা, অনেক সময় যারা চাকরি পায় তারা হয়তোবা সেরকম নলেজেবল বা না, কিন্তু পোস্টটা দখল করে নেয় নানান ভাবে। তো অদক্ষ ব্যবস্থাপনা দেখা দেয়, কাজের প্রতি কারো মনোযোগ থাকে না, মানে অযোগ্যতা, অদক্ষতা দেখা যায়। দেন হচ্ছে লাল ফিতার দূরত্ব। কর্মচারী কর্মকর্তাগণ আমলাতান্ত্রিক মানসিকতা সম্পন্ন, এখানে নির্দিষ্ট নিয়ম কানুন কাজে তারা আবদ্ধ হয়ে পড়ে, অর্থাৎ নির্দিষ্টই থাকবে। লাল ফিতার দূরত্ব বা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়, অর্থাৎ সবাই সবাইকে নিজেকে খুব মর্যাদা সম্পন্ন মনে করে, ওই পোস্টের কাছে যাওয়া যাবে না এরকম। সবাই সবাইকে মনে করে যে সেই হইলো এখানকার বস, বা সেই হচ্ছে চিফ গেস্ট, এবং চিফ গেস্ট লাল ফিতাকে এটা উদ্বোধন করে সবাইকে সবাইকে ভাবে ওই চিফ গেস্ট ভাবে সরকারি চাকরিজীবী। তো এতে করে কি হয়, প্রতিষ্ঠানের কাজ ধীর গতি সম্পন্ন হচ্ছে, এটা একটা প্রবলেম। অনবরত লোকসান, বিভিন্ন ব্যবসা আছে যেটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, যারা রেগুলার খালি লস করতেই আছে করতেই আছে, যেখানে ভর্তুকির মাধ্যমে টিকে থাকে। যেমন আমাদের রেলওয়ে বলতে পারি, ভর্তুকির মাধ্যমে টিকে আছে, অনবরত লস। যেমন বাংলাদেশ বিমান একসময় অনবরত লস করতেছিল, তখন এটা প্রাইভেটলি দিয়ে দেওয়া হয়। তো এই অনবরত লোকসান জনগণের কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে, কারণ উদ্বৃত্ত কিছু থাকলে সেটাই জনগণের কাছে আসে, জনকল্যাণে আসে। যদি লসই হয় সেখানে তো আর উদ্বৃত্ত কিছু থাকেই না। একচেটিয়া ব্যবসা, অনেক রাষ্ট্রীয় সহায়তায় ব্যবসায় প্রায় একচেটিয়া ব্যবসা হয়ে থাকে। প্রতিযোগিতার পরিবেশ না থাকায় পণ্য ও সেবার মানও নিম্নমুখী হয়। যেমন অনেক ক্ষেত্রে আছে, যেমন রেলওয়ে যদি চিন্তা করি, রেলওয়েতে কিন্তু আর কোনো প্রতিযোগী নেই, ও যার ইচ্ছার মতন একচেটিয়া ব্যবসা। তো আপনি উঠলে উঠেন ট্রেনে, না উঠলে নাই, একচেটিয়া। ঠিক আছে, তো এই ধরনের একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যায়, তো তখন সেবার মানটা দেওয়া সম্ভব হয় না সেভাবে। নমনীয়তার অভাব, রাষ্ট্রীয় ব্যবসার নিয়ম নীতিটা খুব রিজিড করে রাখে যারা কাজ করে। আমাদের দেশের ক্ষেত্রে বেশি যে চেঞ্জ হবেই না, না কোনো কিছু পরিস্থিতি, যে কোনো পরিস্থিতিতে ওইটাই থাকবে, পরিস্থিতি যাই হোক এটাই মানতে হবে। তারা নতুন প্রযুক্তির সাথে নিতে চায় না, বিভিন্ন ভাবে নতুন প্রযুক্তি আসলে তারা ভাবে না, লাইনে দাঁড়াই থাকতে হবে, যে না এখন ডিজিটাল হয়েছে ডিজিটালে যাই না, ওই লাইনে দাঁড়ায় কাজ করো, ওই এই বস এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল, অনেক টেবিল ঘুরো। তো এই ধরনের নমনীয়তা দেখা দেয় না, মানে কাজের পরিবর্তন আনতে চায় না, এক ধারায় চলতে চায়। তো এটা একটা সমস্যা। দুর্নীতি, এটা তো বাংলাদেশের ক্ষেত্রে প্রচুর পরিমাণেই সরকারি চাকরিজীবী যারা, তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্মে জড়িত হয়ে পড়ে, যেটা খুব আমাদের গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোকে অনেক পিছায় রাখছে। গোপনীয়তা ফাঁস, অনেক সময় বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা আইনের অধীনে ব্যবসা প্রতিষ্ঠান সংসদে কার্যক্রম উন্মুক্ত আলোচনা হয়, কিন্তু সকল সরকারি প্রতিষ্ঠান তাদের সরাসরি আলোচনার সুযোগ থাকে। তো এই ধরনের সরাসরি আলোচনা হলে দেখা যায় তাদের মধ্যে যে গোপনীয়তাটা দরকার, সেই গোপনীয়তাটা তারা রক্ষা করতে পারতেছে না। তারপরে জাতীয় ঋণ বৃদ্ধি, অদক্ষ ব্যবস্থাপনা, অপচয় ইত্যাদির কারণে কিন্তু এই যে আমরা যেটা বললাম একটু আগে, যে লোকসান, এই লোকসানের জন্য কি হয়, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিতে হয়, গভর্নমেন্ট
বিভিন্ন প্রাইভেট ব্যাংক থেকে ঋণ নেয়, বাইরের থেকে ঋণ নেয়। তো এই ধরনের ঋণ বাড়তেই থাকে। ঋণ বাইরের দেশ থেকে ঋণ নিলে সেই দেশেও তো শোধ করতে হবে, ঋণ বাড়তেই থাকলো বাড়তেই থাকলো। তো এই ঋণ বাড়লে এই দায়টা কিন্তু জনগণের উপরে এসে বর্তায়। ট্যাক্সের রেট বাড়ায় দিবে অথবা ডিপোজিটের রেট কমায় দিবে, তাতে গভর্নমেন্ট কি করবে, জনগণের কাছ থেকে টাকা বেশি নিয়ে নিতে চাবে ওই ঋণ শোধ করার জন্য। নীতির পরিবর্তন, সরকারের পরিবর্তনের সাথে সাথে অনেক নীতি, ভালো নীতিগুলো দেখা যায় পরিবর্তন। আমাদের দেশে তো এটা হয়, আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি আসবে, বিএনপি এসে অনেক নিয়ম কানুন পাল্টাবে, আবার বিএনপি যে আওয়ামী লীগ আসবে অনেক নিয়ম কানুন পরিবর্তন হবে। তো এই ধরনের ঘন ঘন নীতির পরিবর্তন খুব খারাপ। নীতির পরিবর্তন হইলে ঝামেলা দেখতে, হ্যাঁ কাজ করার পরিবেশের পরিবর্তন হতে পারে, যে ডিজিটাল হতে পারে, অ্যানালগ থেকে ডিজিটাল আসতে পারে, প্রসেস চেঞ্জ হতে পারে, বাট পুরা রুলসটাই যখন চেঞ্জ হয়ে যায়, আইনটাই যখন চেঞ্জ হয়ে যায়, সেটা খারাপ দেখা যায়। অত্যাধিক নিয়ন্ত্রণ, কখনো কখনো রাষ্ট্রীয় ব্যবসা দেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়, কারণ অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণ উন্নয়নের স্বাভাবিক গতিতে বাধা দেয়। তো এখানে ব্যবসায়ীগণ অনেক ক্ষেত্রে অনেক ব্যবসায়ীরা তখন আর রিজিট হয়ে যায়, যখন সরকারি প্রতিষ্ঠানগুলো তারা ব্যবসা না করে চলে যায়। অনেক ফরেন কোম্পানি যখন গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করতে পারে না, গভর্নমেন্ট যখন কোনো ছাড় দেয় না কোনো দেশে, তখন তারা কিন্তু ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়। বিলোপ সাধনের সমস্যা, রাষ্ট্রীয় ব্যবসা বিলোপের সময় জনগণ সংসদের মাঝে নানান কথা উঠে, কেন এটা বন্ধ হবে, আলোচনা সমালোচনা হয়, কর্মচারীদের ব্যাপক আন্দোলন হয়, তখন এটা একটা ফলে অলাভজনক ক্ষেত্র, এর বিলোপ সাধন করা যায় না। অর্থাৎ লাভ হচ্ছে না, তারপরেও ব্যবসা চালায় নিয়ে যেতে হয়, কারণ নানান দিক থেকে প্রেশারাইজ। তো মূলত এগুলাই রাষ্ট্রীয় ব্যবসার অসুবিধা, এবং এই মূলত আমাদের দেশেও এই অসুবিধাগুলো খুবই প্রকোপ, যে কারণেই আমরা খুব ব্যাপক হারে পিছায় আছি। তো এখন আমরা এই সমাধান করব কিভাবে? আমরা প্রথমত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ রাখতে, যে আমাদের দেশে যেটা দেখা দেয়, যে কোনো কিছু হইলেই প্রধানমন্ত্রী জানে, শেখ হাসিনা নেত্রী জানে, নেত্রীর কাছে পর্যন্ত যাইতে হয়। তো এই ধরনের সিদ্ধান্ত থাকা যাবে না। দ্রুত যে কোনো কিছু হবে, যেটা করা উচিত সে ধরনের সিদ্ধান্ত দ্রুত নিতে হবে। ঠিক আছে। প্রশিক্ষণ, অবশ্যই যারা কাজে যোগদান করবে তারা নিয়মিত প্রশিক্ষণ নিবে। প্রশিক্ষণের জন্য বিভিন্ন সেমিনার হবে, প্রশিক্ষণের জন্য বিভিন্ন দেশের লোকজন আইসা প্রশিক্ষণ দেবে, এই প্রশিক্ষণগুলো নিতে হবে। বাট এরকম হওয়া যাবে না যে প্রশিক্ষণের খরচ 1 লাখ টাকা দেখাবে 50 লাখ টাকা, তো এটাও করা যাবে না। বা প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ নিয়ে দক্ষতা বাড়াইতেই হবে। জবাবদিহিতা, প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহিতা বাড়াইতে হবে। আমি 9টা 5টা অফিস করব, ওই খালি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যাব বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সারাদিন গল্প গুজব করে কাটাই দিব, হবে না। প্রত্যেকটা কাজের জবাবদিহিতা থাকতে হবে, যে আমি কেন এটা করলাম, কেন এটা করলাম না, আমাকে যখনই জিজ্ঞেস করা হবে বলতে হবে। নমনীয়তার ব্যবস্থা, অর্থাৎ কিছু জায়গায় ফ্লেক্সিবিলিটি দিতে হবে, কোনো কিছু চেঞ্জেস আসলে সেটাকে স্বাগতম জানাইতে হবে। হঠাৎ কোনো কিছু আমরা পরিবর্তন সাথে খাপ খাওয়াই নিতে হবে, পরিবর্তনকে মানবই না, আগেও হাতে কলমে লিখতাম এখনো হাতে কলমে লিখবো, কম্পিউটারাইজ যাব না, এইগুলা করা যাবে না। মিতব্যয়িতা অর্জন, যেটা একটু আগে বললাম, যে ওই যে আমাদের দেশে দেখবেন বালিশ, একটা বালিশ নিচ থেকে উপরে উঠাইতে কত টাকা হিসাব বাই করে ফেলায়, তো এটা হওয়া যাবে না। তো সরকারের টাকা ঠিক আছে লিখি না, এই ধরনের অ্যাটিটিউড রাখা যাবে না। মিতব্যয়িতা দেখাইতে হবে, যতটুকুন খরচ হয়েছে ঠিক ততটুকুন লিখতে হবে, চেষ্টা করতে হবে কত কম খরচে করা যায়, ঠিক আছে, এবং অ্যাকুরেট ফিগার লিখতে হবে, যে ঠিক আছে কেউ 50 টাকা চাইলো দিয়ে দিলাম 50 টাকা, দামাদামি না করে, সেটা করা যাবে না। মিতব্যয়িতা, দুর্নীতি রোধ, সর্বক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি রোধ করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে পিয়ন থেকে শুরু করে উচ্চ পর্যায়ে সবাই দুর্নীতির সাথে মোটামুটি জড়িত, আমাদের দেশে কোনো না কোনো ভাবে ঘুষ খাওয়ার সাথে জড়িত, তো এটা অফ করতেই হবে। সুস্পষ্ট উদ্দেশ্য, প্রতিটা সরকারি প্রতিষ্ঠানেরই একটা উদ্দেশ্য আছে, ওয়াসা ঠিক মতো সবাইকে পানি সরবরাহ করবো, বিদ্যুৎ ঠিক মতো বিদ্যুৎ সরবরাহ করবো, তারপর শিক্ষা, যেমন আমাদের ঢাকা বোর্ড, যাতে শিক্ষিত একটা সমাজ গড়ে তুলবো। তো এই উদ্দেশ্যটা খালি মুখে মুখে বা কাগজে কলমে লেখা থাকলে হবে না, সেই উদ্দেশ্য বাস্তবায়নটাও দরকার। সঠিক পরিকল্পনা, অবশ্যই সুন্দর সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে। প্রতিটা সেক্টরের যে যাকে হেড তৈরি করা হবে বা যারা একটু উচ্চপদস্থ কর্মকর্তা থাকবে, তাদেরকে সেই পরিকল্পনাটা গ্রহণ করতে হবে, পরিকল্পনাটা নিয়ে যাচাই বাছাই করতে হবে। সবকিছুই প্রধানমন্ত্রী জানাবে, পরিকল্পনা প্রধানমন্ত্রী বানাবে, তাহলে আমার দরকার কি? ঠিক আছে। তো সঠিক পরিকল্পনাটা প্রতিটা সেক্টরে যাকে বসানো হবে তাকে নিতে হবে, দেন সেটা তার
উপরে যে প্রধানমন্ত্রী মন্ত্রী যেই থাকুক ডিসকাস করবে না, সে বৈশা থাকবে প্রধানমন্ত্রী এসে জানায় দেওয়া যাবে সেরকম হবে না। পরিকল্পনা, সুন্দর পরিকল্পনা নিতে হবে, পরিকল্পনাটা নিয়ে আগায় যেতে হবে বাস্তবায়নের দিকে। শুধু পরিকল্পনা নিয়েও থাকলে হবে না, যে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে কিনা সেটাও মাথায় রাখতে হবে। তো এইগুলা উপায় আমরা ফলো করতে পারি আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলার। এইভাবে যদি ফলো করে তাহলে কিন্তু আমরা অনেক সুবিধা বাড়বে, আমাদের জনগণও এই সরকারি প্রতিষ্ঠানের দিকে ধাবিত। আমরা কেউ বেশি টাকা খরচ করে কিন্তু প্রাইভেট হসপিটালে যাব না, যদি আমরা ঢাকা মেডিকেল তারপরে পিজি এগুলাতে ভালো ট্রিটমেন্ট পাই। ঠিক আছে, আমরা কেউ কিন্তু সেই সরকারি প্রতিষ্ঠানগুলোতেই টিচারদের কাছে স্কুলগুলোতে পড়বো যদি আমরা প্রাইভেট স্কুলগুলোর থেকে ভালো সার্ভিস ওইখানে দেয়। তাহলে আমরা সবাই বেসরকারি বাসে চড়বো বা প্লেনে চড়বো না, যদি সরকারি বাসগুলা উন্নত হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলা মাথায় রাখা আমাদের গভর্নমেন্টের উচিত কাজ করা। প্রতিটা দেশে গভর্নমেন্টই করে, আমাদেরও উচিত, আমরা করতেছি না অনেক, আমাদের গভর্নমেন্ট যদিও এখন চেষ্টা হচ্ছে, আরো বাড়াইতে হবে। তো মূলত আমাদের আজকে আলোচনা এখানেই শেষ করব আমরা। আলোচনা শেষের আগে যথারীতি দুইটা প্রশ্ন SW, অর্থ ব্যবস্থার সাথে জড়িত প্রতিষ্ঠান আবশ্যকীয় জীবন রক্ষাকারী শিল্প বলতে কি বোঝায়, এটা নিয়ে আমরা কথা বলছি, এটা আপনারা লিখবেন। রাষ্ট্রীয় ব্যবসা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে, কিভাবে সেটা নিয়েও আমি কথা বলছি, এটা নিয়ে আপনারা ব্যাখ্যা করবেন। তো এই হলো আজকের আলোচনা। মূলত আমরা এখানে আমাদের অসুবিধা, রাষ্ট্রীয় ব্যবসার অসুবিধা ক্ষেত্র এবং অসুবিধা দূর করার উপায় এবং কিছু সুবিধাগুলো নিয়ে কথা বলছিলাম, এবং তার আলোকে এই দুইটা এক্সাম্পল। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।